অনাকাঙ্ক্ষিত। এইবার আপনারা গোপালগঞ্জে যাচ্ছেন না, আমার কাছে মনে হয় যে আপনাদের সৌবুদ্ধির উদয় হয়েছে। দেখেন, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের 1 নম্বর শত্রু দলের তালিকা আপনি এই মুহূর্তে তৈরি করেন, অবশ্যই সেটা এনসিপি 1 নম্বর। এনসিপি তার ঝুঁকি সম্পর্কে জানে, জানার পরেও কেন 6টার সময়কার সমাবেশ রাত 10টায় করে। এখন তারা বলছে যে প্রশাসন আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। প্রশাসন বিকাল 3টা থেকে তাদের জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে রাত 9টা। এখন পুলিশের ঘুম নাই, খাওয়া নাই, ক্লান্তি নাই, তারা রবট। আপনার উচিত ছিল, আপনি 6টায় প্রোগ্রাম ঘোষণা করেছেন, আপনাকে অন্তত 6টার মধ্যে, এমনকি প্রোগ্রাম ঘোষণা করলে যেটি হয় যে আগেই শুরু হয়ে যায়, তাই না? এর আগে আমরা বিএনপি সমাবেশ দেখি নাই। এখন তাদের কেউ কেউ বলবে যে নির্বাচনের সময় আমরা দেখেছি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে সময় পৌঁছাতে চেয়েছেন তার পরে বিভিন্ন জায়গায় গিয়েছেন, একেবারেই তাই। জি, এরকম বলছে না, তার উদাহরণ দিবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিএনপি তো একটি বড় দল, বিএনপির প্রোগ্রামে কেউ ককটেল ফাটিয়ে পালিয়ে যাবে এই কলিজায় কারোর আছে? আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে গতকাল আপনাদের প্রোগ্রামে ককটেল ফাটিয়েছে, আপনারা দাঁড়িয়েছিলেন, সাহসী ভূমিকা আপনারা রেখেছেন। আপনারা একটু শেষ করি, আপনারা স্লোগান দিয়েছেন, কিন্তু আপনারা কাউকে কেন ধরতে পারলেন না? কারণ হলো যে এনসিপির মধ্যে ইতিমধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটেছে এবং আততায়ী হয়ে তারাই মূলত এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাইরে থেকে এসে প্রক্রিয়া, আমরা তো সবসময় জানি যে আসলে আমরা নির্বাচনের আগেই এই সম্পৃক্ততার খবর আমরা পেয়েছি। আমরা জামাতের কাছ থেকে শুনেছি যে ভোটে যারা আসতে চায় অথবা আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কেউ তাদের দলেও সম্পৃক্ত হতে চায়, তারা তো আসলে এটা খোলাভাবেই তাদেরকে খোলাসাভাবেই বলেছে। কিন্তু আপনি যেটা বললেন যে বিএনপির সমাবেশ হলে বড় দল হবার কারণে ককটেল ফাটিয়ে কেউ যাওয়ার সাহস পাবে না, ছোট দল বলে এনসিপির সমাবেশে ককটেল ফাটাবে, এটাও মানে কোনো যুক্তি হতে পারে যুক্তি না। আমি কেন বলতেছি, আপনার সক্ষমতা আপনি বোঝেন, আপনার সামর্থ্য, আপনার ঝুঁকি আপনি বোঝেন। আপনি যেমন এইবার বুঝেছেন যে গতবার গোপালগঞ্জে গিয়ে ভুল করেছি, এবার আর গোপালগঞ্জে যাব না, আপনার শিডিউল থেকে গোপালগঞ্জের নাম বাদ দিয়েছেন। তার মানে আপনি বুঝেছেন যে এইবার যদি আমি গোপালগঞ্জে যাই আবারও একটা অকারেন্স হতে পারে। সুতরাং আপনি জাননি, সেখানে আপনাকে সাধুবাদ জানাই, আপনার ঝুঁকি আপনি বোঝার সেই সক্ষমতা অর্জন করতে পেরেছেন। তাহলে 6টার প্রোগ্রাম যে আপনি রাত 10টায় করলেন, আপনার ঝুঁকি আপনি কেন বুঝতে পারেননি? রাজনৈতিক সমাবেশগুলো তো আসলে লম্বা হয়, বড় হয়, পথসভা হলে যেটা হয় নির্বাচনী মৌসুম না, সে কারণেই তো প্রশাসনের কাছ থেকে সহায়তাটা প্রশাসন সহযোগিতা করেছে তাদেরকে। যেখানে আসলে গতকাল নিশ্চয়ই ঢাকা জেলার এসপির বক্তব্য শুনেছেন, যেখান থেকে তাদের আসলে নিরাপত্তা দেওয়ার কথা না, তারপরেও ঢাকা জেলা পুলিশ তাদেরকে সেখান থেকে নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তা প্রটোকল দিয়েই তাদেরকে ওই প্রোগ্রামে এনেছে। কিন্তু কথা হলো যে আপনার লোকই যদি এই ধরনের ঘটনা ঘটায়, নাহিদ ইসলাম এর আগে কি বলেছিল, ছাত্রলীগের যারা আছেন, যারা কোনো অন্যায় করেন নাই, তারা আমাদের দলে যুক্ত হইতে পারেন। তো নাহিদ ইসলামের আহ্বান শুনে ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন তো এনসিপিতে যুক্ত হয়েছে। এখন তারা তো নিজেরাই আততায়ী হয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা সেটা তো আমাকে খতিয়ে দেখতে হবে। দেখেন, সেখানে 200, আমি শেষ করি, 200 বা 300 মানুষ ছিল। এখন এই 200 বা 300 মানুষই তাদের, মনে করেন যে অতীতে একজন ছাত্রলীগ করতো, সে তো এনসিপি করার জন্য সেখানে যায়নি, তার উদ্দেশ্য খারাপ, তার এজেন্ডা খারাপ, তাকে শেখ হাসিনা এজেন্ডা দিয়েছে, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কর্মী এনসিপিতে যুক্ত হয়ে সে এই ধরনের অঘটন ঘটিয়েছে। সুতরাং এনসিপির উচিত সতর্ক থাকা, সাবধান থাকা। এবং কেন তারা আসলে ছাত্রলীগকে এইভাবে তাদের দলে যুক্ত হওয়ার ওপেন আহ্বান করলো সেটি নিয়ে নাহিদ ইসলামকে এখনো পর্যন্ত অনুতপ্ত করেছে না, সেটাও তো এক ধরনের প্রশ্ন। না, সেটা তো ওপেন সিক্রেট। আপনার উপজেলায়, আপনার ইউনিয়নে, আপনার গ্রামে কে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, আওয়ামী লীগের রাজনীতি করে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, আপনি ছিলেন না? সুতরাং এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারা তো জানে যে আমার এলাকায় কে আসলে ছাত্রলীগ থেকে আমার দলে এসেছে। নাহিদ ইসলাম নিজেই তো ঘোষণা দিয়েছে, যারা অপরাধ করে নাই ছাত্রলীগ করলেও আমাদের দলে আসতে পারে। যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের, ছাত্রলীগের বিচার হচ্ছে দল হিসেবে, তাই না? তো সেই বিচার শেষ হওয়ার আগে তার মধ্যে কিছু অন্যতম কারণ হচ্ছে যারা জুলাইকে নিজেদের একমাত্র সম্পত্তি বানায় ফেলছিল। যেহেতু এই গণ অভ্যুত্থানে দল হিসাবে বিএনপি ছিল, দল হিসাবে জামাত ছিল, গণ অধিকার পরিষদ ছিল, ছাত্র ইউনিয়ন, অন্যান্য বামপন্থী সংগঠন সহ সবাই ছিল। দেখা গেল গণ অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী তারা শুধুমাত্র নিজেদেরকে জুলাইয়ের মালিক হিসেবে উপস্থাপন করছে। এটা মানুষ ভালোভাবে পছন্দ করে নাই, এটা একটা কারণ। দ্বিতীয়ত আরেকটা কারণ, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সবাই আশা করছিলাম যে আমরা একটা নতুন জেনারেশনে যাব,
নতুন একটা বাংলাদেশে যাব যেখানে আসলে আমরা বৈষম্য থাকবে না, ব্যুরোক্রেসিতে যে জটিলতা সেগুলো থাকবে না, আমাদের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুন্দর মতো ভূমিকা পালন করবে, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই কোনো আশাই ফুলফিল হয় নাই। বরঞ্চ যারা গণ অভ্যুত্থানের পোস্টার বয় হিসেবে পরিচিত, এদের কিছু কিছু লোকজনের নামে দুর্নীতির অভিযোগ সুস্পষ্টভাবে মানুষ এখন বলতেছে, যার কারণে মানুষ খুব বেশি কষ্ট পাইছে যে আসলে এরকমভাবে যখন যাদের উপর আমরা আশা করছিলাম তাদের কাছে বদনাম এবং অন্যান্য বিষয়ে দায় দেওয়া হচ্ছে, তখন এই বিষয়গুলো মানুষের থেকে দূরে সরে যাচ্ছে। আর খণ্ড খণ্ড যে কারণে পালন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তো অনেক, সবগুলা গোষ্ঠী আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আপনি দেখেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা মাত্র গোষ্ঠী তারা সেখানে সবকিছু রান করলো, অন্যান্য সবাইকে মাইনাস করে দিল। কেমন মাইনাস করে দিল? প্রাইভেট ইউনিভার্সিটিকে আপনি কোথাও এম্পাওয়ার করতে দেখছেন? এটা নিয়ে আমি একটু আলাদা বিস্তারিত আপনার কাছে কওমি মাদ্রাসাকে কোথাও দেখছেন? জি, যারা আমাদের অন্যান্য আমলা সামরিক বাহিনীর কর্মকর্তা যারা বিদ্রোহ করছে, যারা গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান করছে, তাদেরকে কোথাও এম্পাওয়ার করতে দেখছেন? তো আসলে এই যে বিভাজন শুধুমাত্র মাইনাস করতে করতে এই পর্যায়ে আসার আজকে অনেকগুলো খণ্ড হওয়ার কারণ হচ্ছে জুলাই অংশগ্রহণ করছে সবাই, এখন সবাই সবার জায়গা থেকে এটাকে ওন করতেছে, সেলিব্রেট তাকাবো, ঠিক আছে, তখন একটা হতাশা আসতেই পারে। তবে আমি মনে করি এটা বাঙালি জাতির জীবনে বা সারা পৃথিবীর মানুষের যে আন্দোলন সংগ্রাম লড়াই সংগ্রামের যে ইতিহাস, তাতে কোনো বিরল ব্যাপার না। এই মুহূর্তে যে ফ্রাস্ট্রেশনটা তৈরি হচ্ছে এই আপরাইজিং নিয়ে, এবং এই মুহূর্তে যে কোশ্চেনগুলো তৈরি হচ্ছে, এটা পৃথিবীর সব দেশেরই মুভমেন্ট জিতে যাওয়ার পর, সব দেশের একটা রেভলিউশন হওয়ার পর, বা সব দেশের একটা স্বাধীনতা অর্জন করার পর, বা সব দেশের যে কোনো ধরনের বড় ধরনের পট পরিবর্তনের পর, পট পরিবর্তনের সময়কালে সবাই যেরকম হচ্ছে ঐক্যবদ্ধ থাকে, যখন সেটা সফল হওয়ার পর কিন্তু এক ধরনের ল্যাথার্জিক তৈরি হবে, ল্যাসারেশন তৈরি হবে, তারপরে হচ্ছে আবার ডিজেনারেশন তৈরি হবে। এগুলা খুব স্বাভাবিক বিষয়। এটাকে ধরে একেবারে মাথা চাপড়ায় বুক চাপড়ায় সব শেষ, হ্যাঁ সব শেষ, যা ভেবেছিলাম তার কিছুই হয় না। আসলে আপনি কতটুকু ভাববেন, কতটুকু আশা করবেন? হ্যাঁ, এই ভূখণ্ডটা নিয়ে আমরাই মানুষ তো, হ্যাঁ, আমাদের মধ্যে থেকে কেউ কেউ হঠাৎ ফ্যাসিস্ট হয়ে ওঠে, কেউ কেউ বিপ্লবী হয়ে যায়, ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু আমরাই, হ্যাঁ, আমরা একই শ্রেণী চরিত্রের মানুষ। তবে এটাকে খুব বস্তুনিষ্ঠভাবে দেখা দরকার। এবং সার্জিস, এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, নিজের নাম থেকে কর মওকুফ করিয়েছেন। তিনি তার ব্যাংকের কর্মকর্তাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যিনি নিজেই ক্যান্সারে আক্রান্ত রোগী। অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। টিআইবি সর্বশেষ প্রতিবেদন দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বেশি ঘুষ তদবির বাণিজ্য হয়েছে। এমনকি আমরা আরও এরকম অসংখ্য ঘটনা দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত এবং এনসিপিকরণ করা হয়েছিল। এখন জুলাই নিয়ে কথা বললে কোনো প্রবলেম বা বিতর্ক হয় না, বরং জুলাই পরবর্তী সময়ে যে লুটপাট চাঁদাবাজিগুলো হয়েছিল সেইটা যারা করেছিল তাদেরকে নিয়ে মানুষ প্রতিবাদ করে কথা বলে। এখন এইটা করলে যদি মনে হয় যে কেউ যদি মনে করে যে জুলাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে, দেখেন জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস নয়। উপদেষ্টা হয়েছিল কেন হয়েছিল? একজন জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক, তার কি এমন প্রয়োজন ছিল যে তিনি আসলে বিভিন্ন মিনিস্ট্রির উপদেষ্টা হবেন? এখানে আসলে কি বেনিফিট ছিল? বলা হচ্ছিল দেশকে সার্ভ করতে চেয়েছিল, বলা হচ্ছিল সার্বজনীনতা, সেটাকে কিভাবে তারা নষ্ট করলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে দেশের মানুষের অনেক আস্থা বিশ্বাস ছিল। এখন আপনি যদি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করা মানে গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলা, না। এখন আমরা তো আসলে আওয়ামী লেসপন্সার যেমন শাওন, মাহি, প্রিয়া জান্নাতুল্লাহ যে ভাষায় কথা বলছে, মানে তারা সরাসরি জুলাইকে নিয়ে প্রশ্ন তুলছে। এখন আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি, যে সকল সমন্বয়ক নামে যারা অপকর্ম করেছিল, আওয়ামী লীগের বাসায় গিয়ে যারা চাঁদাবাজি করেছিল, আওয়ামী লীগের যে এমপির বাসায় গিয়ে, তাদের বিরুদ্ধে কথা বলা মানেই তো জুলাই নিয়ে প্রশ্নবিদ্ধ করা না। এখন আমরা লক্ষ্য করছি যে এই সমালোচনার সুযোগে অনেকে আবার জুলাইকে নিয়ে সরাসরি কটাক্ষ করছে, সেটা আবার ভিন্ন জিনিস। তো যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করছে তারা কারা? তারা আওয়ামী লীগ, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লেসপন্সার। এদের বিষয়ে যদি আক্তার হোসেন বলে থাকে সেটা আলাদা কথা, কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, সেটা বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, এরা কেউ আসলে জুলাইকে নিয়ে কথা বললে আক্তার হোসেনদেরকে তপের মুখে পড়তে হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বরং জুলাইয়ের সাথে যদি বা জুলাই যে উদ্দেশ্য হয়েছিল সেই উদ্দেশ্যের মধ্যে নাহিদ ইসলামরা থাকতেন, তাহলে আজকে
সমন্বয়ক পরিচয় দিতেও যে অনেকে লজ্জা পাচ্ছেন, সেই লজ্জাটা আসলে উত্থানের পরবর্তী সময়ে এরকম মানে মানুষ হতাশ হয়, মানুষ অনেক বেশি আশাহত হয়, এটা স্বাভাবিক যে সবাই ফুলফিল করতে পারে না। একটা বই আছে দ্য অ্যানিমাল ফার্ম, সেখানে এই সম্পর্কে খুব বিস্তারিত বলা আছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে আমাদের আশা এবং প্রত্যাশাগুলা নষ্ট হয়। তবে এটা সত্য যে ভাই যেটা বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থান যে সফল হয় না এটা বলা যাবে না, এখানে অনেক বড় সফলতা আছে। 17 বছরের একটা রেজিম হাসিনার জগদ্দল পাথরের মতো জাতির বুকের উপর চাপা বসছিল, তাকে আমরা দিল্লিতে পাঠিয়ে দিছি, এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তারেক রহমান দেশে ফিরে আসছেন, জামাত নিবন্ধন ছিল না, নিবন্ধন পায় তারা আজকে বিরোধী দল হয়েছে, অনেক বড় কিছু। ভিপি নুরুল হক ভাই মায়ের খেতে খেতে রাস্তায় পড়ে ছিল, সে আজকে মন্ত্রী, এটা অনেক বড় চেঞ্জ। আমাদের দেশে যারা কথা বলতে পারতো না, ফ্রিডম অফ স্পিচ ছিল না, আমরা এখন নির্বিঘ্নে কথা বলতে পারতেছি। সো আমরা টকশোতে বসে সরকারের সমালোচনা করতে পারতেছি। জুলাই আমাদেরকে অনেক বেশি দিচ্ছে। পুরোপুরি সফল যদি বলা না যায়, একেবারে বিফলও বলা যাবে না। তবে হ্যাঁ, জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে, এটা সত্য। এবং শুধুমাত্র এক কেন্দ্রিক একটা গোষ্ঠীর ভিতরে জুলাইকে সংকুচিত করতে গিয়ে আজকে জুলাইকে অনেক মানুষ ওন করা যায় এমন না, ওই গোষ্ঠীটাকে পছন্দ করে না যারা জুলাইকে কুক্ষিগত করতে চাইছে। আপনি বলছেন যে অনেকেই এবার ভাগ ভিন্ন হয়ে জুলাইকে উদযাপন করতেছে, আমি তো এটা অনেক আশার চোখে দেখি। এটা তো ভালো, যত বেশি স্টেক হোল্ডার এটা উদযাপন করবে, তত বেশি জুলাই আমাদের মধ্যে প্রাসঙ্গিক থাকবে। আর যারা জুলাই বিরোধী শক্তি, মূলত বাংলাদেশের জুলাই বিরোধী শক্তি যারা এই পর্যায়ে শাওন বলেন, মাহি বলেন, এটা তো হচ্ছে শুধুমাত্র একটা ছোট্ট ট্রেলার, এর পিছনে তো অনেক বড় নাটক আছে। এই ফ্যাসিবাদের যে গ্রুপটা, এরা জুলাই কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে যে এদের যে অকৃত অপরাধ, এরা যে গণহত্যা চালাইছে, এটার দায়টা এরা কখনো নিতে চায় না। আজ পর্যন্ত আওয়ামী লীগ একটাবার ক্ষমা চায় নাই, শেখ হাসিনা একটাবার ক্ষমা চায় নাই। এদের যে দল হিসাবে এর একটা ফ্যাসিবাদী কাঠামো, ন্যূনতম গিল্টি নাই। তো সেই ক্ষেত্রে যারা জুলাইকে কুক্ষিগত করছে, এদের যেরকম অপরাধ আছে সত্য, সেই ক্ষেত্রে মানুষের ভালোবাসা থেকে আজকে তারা বঞ্চিত হচ্ছে। কিন্তু যারা জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে, এরা আরো অনেক বেশি বড় অপরাধী। আজকে মেহের আফরোজ শাওন 1,500 মানুষ জীবন দেওয়ার পরে পাবলিকলি এরকম একটা স্ট্যাটাস দেয়, তারপরে তাকে মব করা হয়, তার বাসায় হামলা করা হয় না, এটা নিশ্চিত করে বাংলাদেশে এই মুহূর্তে আইন শাসন আছে। তো তারা সহজেই বেপথু হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই বেপথু কতটা হবে কি হবে না সেটা নির্ভর করে হচ্ছে যারা সিনিয়র থাকে, যারা নেতৃত্ব করে, যারা হচ্ছে এই তরুণদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আসে বা ক্ষমতার আশেপাশে থাকে বা ক্ষমতার বারান্দায় ঘোরাঘুরি করে, তাদের সেই দায়িত্বটা নিতে হয়। প্রথম যদি বলেন এই যে স্খলন হইলো, এই যে একটা স্খলন হলো, এই ধরেন এক ধরনের, এটা কি বলবো, একটা উদ্বাস্তু কবিতা পড়েছিলাম যে কেউ উৎখাত হয় বাস্তু থেকে, কেউ উৎখাত হয় আদর্শ থেকে। এই যে আদর্শ থেকে উৎখাত হওয়া উদ্বাস্তু একটা বিশাল অংশ দেখতে পাওয়া যাচ্ছে, তাদেরকে হচ্ছে হাতে ধরে এই ছেলে মেয়েদেরকে নষ্ট করা হয়েছে। এটা ছেলে মেয়েদের দোষ না, তাদের অভিভাবকত্বের দায়িত্ব যে নিয়েছিলেন, ঠিক আছে, তিনি তাদের মধ্যে হচ্ছে ক্ষমতার স্বপ্ন দেখিয়েছেন, তিনি তাদের মধ্যে অর্থের স্বপ্ন দেখিয়েছেন। ফলে যারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল, তারা নতুন বন্দোবস্ত তৈরি আর করে নাই, বরঞ্চ তারা সবচেয়ে পচা, মানে বস্তা পচা বন্দোবস্ত, যাদের কাছে আরো বড় গণহত্যার লিগেসি যাদের আছে, 30 লক্ষ মানুষকে যারা হত্যা করার লিগেসি ধারণ করে, যারা 2 লক্ষ মা বোনের ধর্ষণের দোষর, এই জামাত ইসলাম, তাদের সাথে যায় এই তরুণরা হচ্ছে নির্বাচনে ভোট পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য তাদের কাছে গেছে। অথচ তাদের স্লোগান ছিল যে আমরা নয়া বন্দোবস্ত কায়েম করব, পুরাতনকে বাতিল করব। আদর্শিক জোটে যায়নি শুরু থেকেই, যেটা আসলে এটি তো মজা। আপনি তাহলে এটা পাবলিক কাছে ক্লিয়ার করেন, ভাই আমি আপনার কাছে ভোট চাইতে আসছি, আমি নেতা হইতে আসছি, এমপি হইতে যাচ্ছি, কিন্তু আমার আদর্শটাকে ব্যাংকে রেখে, আদর্শটাকে রেখে দিয়ে আমি কৌশলগতভাবে আপনার সাথে আসছি। ওই কথা বলেন তাহলে। আমি জুলাইকে ডিপ ফ্রিজে রেখে আসছি, ঠিক আছে, এখন জুলাই করে খুব লাফালাফি করতেছেন। আসলে আপনাদেরকে দেখলেই মানুষ বিভ্রান্ত হয়। আপনাদের যে অতীতের কৃতকর্ম, এই মাঝখানে যে কৃতকর্ম গত 16 মাস 17 মাসের, এই কৃতকর্মের জন্যই হচ্ছে গিয়ে এখন জুলাই বিরোধী শক্তি কিংবা গণঅভ্যুত্থান বিরোধী শক্তি কিংবা পতিত স্বৈরাচারের পক্ষের মানুষরা এখন তো আত্মবিশ্বাসের সাথে কথা বলবার সুযোগ পাচ্ছে। এই সুযোগটা তৈরি করেছেন আপনারা। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, কথা বলবার অধিকারী আমাদের যারা বাঙালি কমিউনিটির, তারা কিন্তু পালন করে এবং সে দেশের সরকার কিন্তু সুযোগ দেয়। বাংলাদেশে যেটি হয়েছে মূলত আমেরিকার যে 250 বছর পূর্তি, সেটার আসলে স্বাধীনতা দিবস তারা পালন করেছে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে না, সংসদের একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করেছে। তো এইটাতে আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে দেখো, যদি অন্য যে পরাশক্তিগুলো আছে, অর্থাৎ চীনও যদি এখন এই একইভাবে এই একই পন্থায় উদযাপন করতে চায়, আমাদের না, এটা তো চীন বলতে এটা একটা সংগঠন আয়োজন করেছে এবং সেখানে যারা সংসদ ভবন তো সবচেয়ে সেনসিটিভ একটা জায়গা, সেনসিটিভ জায়গা, মানে এমন না যে আমেরিকা দখল করে নিয়েছে। এখানে যারা সরকারি দল, যারা বিরোধী দল, যারা অন্যান্য স্টেক হোল্ডার, মোটামুটি সবাইকে নিয়েই কিন্তু এটা আসলে উদযাপন হয়েছে। সুতরাং সবাই তো আর একসাথে
মানে আমেরিকার কাছে বাংলাদেশ বিক্রি করে দিবে, বিষয়টা তো এরকম না। বিষয়টা হলো যে অন্য কোনো দেশ যদি এইভাবে তার স্বাধীনতা দিবস পালন করতে চায়, সেক্ষেত্রে যারা বাংলাদেশের স্টেক হোল্ডার, রাজনৈতিক স্টেক হোল্ডার বা সংসদে আছে, তারা সবাই অ্যালাউ করে কিনা। অতীতে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে, গণতন্ত্র নিয়ে যে হস্তক্ষেপ করেছে, তার বিষয়ে নিশ্চয়ই সবাই অ্যালাউ করবে না। তো আমেরিকা যেহেতু বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যেটা জামাতের আমিরই বলল যে এইখানে কথা বলতে পারাও আমার জন্য গর্বের, এবং আমেরিকার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সেই সরকারের অবস্থান আসলে কি সেটা জানতে একটু শেষ চাচ্ছিলাম। করি, সম্পর্কের জায়গা থেকে মূলত এই আয়োজনটা, এবং সেখানে অন্যান্য দল সবাই ছিল। তো এর মানে আমেরিকা, আমার কাছে মনে হয় না যে আমেরিকা আসলে এমন কোনো হস্তক্ষেপ বাংলাদেশে করছে যে কারণে আসলে এইটার বিরোধিতা করা যায়। জামাত ইসলাম তো মূলত আসলে বাংলাদেশের কোনো দল নয়। এই জামাত ইসলাম একটি পাকিস্তান ভিত্তিক দল, এবং এটা ভারতেও রয়েছে, এটা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে, এবং জামাত ইসলাম বাংলাদেশে একটি শাখা রয়েছে। তো এই ধন্যবাদ রাশিদ। জামাত ইসলাম যেহেতু 30 সেকেন্ডে শেষ করি, জামাত ইসলামের যেহেতু 71-এর দায় রয়েছে, এবং এই তরুণরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ওই 71-এর দায় নিয়ে যদি জামাত ইসলামের সাথে যায়, যে জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, এনসিপি তো বর্তমানে ঠিক জামাতের সাথে মিলে এখন স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে যাচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত। রাশিদ খান, ধন্যবাদ আপনাকে। সাদিক আল আরমান, যে বিষয় নিয়ে আসলে কথা হচ্ছিল, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, জুলাই থেকে যে প্রাপ্তি আর এখনকার যে অবস্থান, ভিন্নতা দেখেন কিনা, কতখানি সন্তুষ্ট? ধন্যবাদ। আমরা সবসময় আশাবাদী থাকতে চাই, আমরা সবসময় অপটিমিস্ট হতে চাই। জুলাই আমাদের অনেকের জীবনকে পরিবর্তন করছে। আমরা চোখের সামনে রক্ত দেখছি, আমাদের জীবন পরিবর্তিত হয়েছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে, আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। তবে আমরা যেটা প্রত্যাশা করছিলাম সেটা হয়নি। কিছু মানুষের লোভ, ব্যক্তিগত চাহিদা, দল করার প্রবণতা এবং ক্ষমতার ভাগবাটোয়ারা, হালুয়া রুটির কারণে বিশাল বড় একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে হারায় ফেলছি, যেটা দ্রুত হতে পারতো। তবে আমরা নিরাশাবাদীও নই, আমরা আশা করি যে এই মুহূর্তে যা চলতেছে, এই শাওনের মতো একটা মহিলা এবং অন্যান্য ফ্যাসিবাদের দোষর যারা আছে, টকশোতে কথা বলতেছে, তারাও তো ফ্রিডম অফ স্পিচ ভোগ করতেছে। এটা গণ অভ্যুত্থানের সফলতা। আমাদের আজকে যে অর্থনীতি, সেটা আশা করি যে খুব দ্রুত ভালোর দিকে যাবে এবং আইন শাসনটা নিশ্চিত হবে, এটা আমাদের জন্য ভালো। আর রাশেদ ভাই সবসময় যে জিনিসটা বলতে যাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা ছিল ওইখান থেকে বের হয়ে ইউনূস সরকারকে গালাগালি করছেন, আসলে ইন্টারিমার চুরি করছে সবাই। আপনি যদি গভীরভাবে তদন্ত করেন, এমন কোনো উপদেষ্টা পাওয়া যাবে না তার বিরুদ্ধে কারাপশনের অভিযোগ নাই, কিন্তু দোষ হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, দোষ হয় নাহিদ ইসলামের, দোষ হয় মাহফুজ আলমের। চুরি করছে সবাই, এদের দোষ হয় কেন? আপনার আমি সরকারের কাছে অনুরোধ করব, ইন্টারিমের সময়ে যতগুলো উপদেষ্টা ছিল, যতগুলো ভাতা তারা নিয়েছে, এগুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে। জায়গায় যেতে পারিনি, এই জায়গায় গেলে আমরা স্বস্তি প্রকাশ করতে পারবো, এটা হলো 1 নম্বর কথা। পরিবর্তন হচ্ছে, আমরা একটা পরিবর্তন ময়তার মধ্যে আছি, একটা গতির মধ্যে আছি। এখন এই গতিটা আমরা সফলতার দিকেও যেতে পারি, ব্যর্থতার দিকেও যেতে পারি। তবে কিছু কিছু সিমটম দেখা যাচ্ছে যা খুব ভয়ানক, খুব সংক্ষেপে বলি, দিল্লি ছেড়েছিলাম কিন্তু এখন ওয়াশিংটনে গিয়েছি। দিল্লি ছেড়ে ঢাকায় আসি না, কিন্তু দিল্লি ছেড়ে ওয়াশিংটনে এসেছি। এবং বিশ্ব মানবতার শত্রু আমেরিকা, আফগানিস্তান, ইরাক, প্যালেস্টাইন, গাজা, লেবানন, সব জায়গায় যখন মানুষকে হত্যা করা যে নারকীয় কর্মকাণ্ড চলছে, কোথাও প্রত্যক্ষভাবে আমেরিকা, কোথাও আমেরিকার মদদে ইসরায়েলের দ্বারা, সেই আমেরিকার জাতীয় পতাকা তোলে গিয়া আমার সংসদ ভবনের সামনে। ফলে এটি কি নির্লজ্জতা? এটা একটা নতজন পররাষ্ট্রনীতি, এটা নেতৃত্বের মেরুদণ্ডহীনতার পরিচয়। এইরকম মেরুদণ্ডহীন অবস্থায় থাকলে আসলে এই নেতৃত্ব, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, এদের হাতে জুলাই স্পিরিট নিরাপদ নয়। জনগণকেই আবারও জাগ্রত হতে হবে। নেতৃত্ব কোনো স্ট্যাটিক বিষয় না, নেতৃত্বেরও পরিবর্তন হয়, এবং পরিবর্তন ময়তাই একমাত্র স্ট্যাটিক বিষয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকেই। ধন্যবাদ, এবং দর্শকদেরকে একটু বলতে চাই আমাদের সময় কম।